স্বাগতম সবাইকে। আমরা আজকে শুরু করছি এই চ্যাপ্টারের আর একটা গুরুত্বপূর্ণ টপিক, মানে যেটা তোমরা মজা পাবে। এটা তোমরা হয়তো প্রতিদিন নিজের অজান্তে হলেও তোমরা অবজার্ভ করে থাকো, কিন্তু হয়তো বা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা জানো না বা জানতে না। তবে আমি জানি না এটা ইন্টারমিডিয়েটে থাকার কথা ছিল কিনা, হয়তো মনে করে দেখো। ডপলার ইফেক্ট। আমি আগেই বলি, ডপলার ইফেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রত্যেকটা ওয়েভের উপরে এটা হতে পারে। ডপলার ইফেক্ট আলোর ক্ষেত্রে হতে পারে, ডপলার ইফেক্ট শব্দের ক্ষেত্রে হতে পারে। একটু কল্পনা করো যে তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, স্টেশনে একটা ট্রেন ঢুকছে, ওই দূর থেকে হুইসেল দিতে দিতে তোমার দিকে আসছে। তাহলে হুইসেলটার পরিবর্তনটা তুমি খুব পরিষ্কার ভাবে লক্ষ্য করবে, যে মনে হচ্ছে যেন আপাত ভাবে হুইসেলটা কম্পাঙ্ক বাড়ছে, মানে এটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে তোমার কানে। অথবা তুমি দাঁড়িয়ে আছো, একটা ট্রেন তোমাকে ক্রস করে চলে গেল, তো হুইসেলটা বাজছে, আর গ্র্যাজুয়ালি হুইসেলের কম্পাঙ্কটা তোমার কাছে মনে হচ্ছে যেন এটা কমে যাচ্ছে, কমতে কমতে বেশ কমে যাচ্ছে gradually। তাহলে আসলে তো হুইসেল একটা ইঞ্জিনের মেশিন থেকে বের হচ্ছে, ওইটার আবার কম্পাঙ্ক অটোমেটিক কিভাবে পরিবর্তন? তার মানে হচ্ছে উৎস এবং শ্রোতা, শব্দের উৎস এবং শব্দের শ্রোতার মধ্যে যদি আপেক্ষিক বেগ কাজ করে, আপেক্ষিক বেগ মানে হচ্ছে পারস্পরিক গতিশীলতা যদি থাকে। যেমন তুমি দাঁড়িয়ে আছো, ট্রেনটা চলে যাচ্ছে, কিন্তু তুমি যদি ট্রেনের মধ্যেই বসে থাকতে তাহলে কিন্তু তুমি এটা অবজার্ভ করতে না। কেননা তুমি ট্রেনের মধ্যে বসে থাকলে তোমাদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ কাজ করতো না। কিন্তু যেহেতু তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো এবং ট্রেনটা চলে যাচ্ছে, সেই জন্য তোমার মধ্যে আপেক্ষিক বেগ কাজ করছে। একইভাবে একটা ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে হুইসেল দিচ্ছে, তুমি দৌড়ে ট্রেনের ইঞ্জিনের দিকে আগাচ্ছ, তখনও তুমি একটা প্রভাব, এই গতিশীলতার একটা প্রভাব তুমি অবজার্ভ করবে। কিংবা ট্রেনের ইঞ্জিনটা দাঁড়িয়ে হুইসেল দিচ্ছে, তুমি ইঞ্জিন থেকে দৌড়ে দূরে সরে যাচ্ছ, তখনও তুমি এই প্রভাবটা লক্ষ্য করবে। তাহলে শব্দের উৎস এবং শ্রোতার মধ্যে যদি আপেক্ষিক গতিশীলতা থাকে, তাহলে শ্রোতার নিকট শ্রুত শব্দের তীক্ষ্ণতার যে আপাত পরিবর্তন ঘটে, তাকেই বলা হয় ডপলার প্রভাব। এটাকে আপাত পরিবর্তন এই জন্যই বলছি যে এই পরিবর্তনটা প্রকৃতার্থে নয়, কেননা যে যান্ত্রিক মাধ্যম থেকে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে হুইসেল বা শব্দটা উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু প্রকৃতার্থে পরিবর্তন হচ্ছে না, কিন্তু শ্রোতার কাছে মনে হচ্ছে যে পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এখন আসা যাক, আমরা একটু দেখি। প্রথমে উৎস স্থির, শ্রোতা গতিশীল। হ্যাঁ, অর্থাৎ ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে, শ্রোতা মনে করো উৎসের দিকে এগিয়ে আসছে। আমি একটু আগে যেটা বললাম যে তুমি দৌড়ে ইঞ্জিনের দিকে আসছো, এখন উৎস থেকে যে শব্দ নিঃসৃত হচ্ছে তার কম্পাঙ্ক মনে করো এন, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর শব্দের দ্রুতি হচ্ছে ভি। কেমন? তাহলে এক সেকেন্ডে যদি এন সংখ্যক তরঙ্গ, কম্পাঙ্ক মানে কি, এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়, তাহলে কম্পাঙ্ক এন মানে হলো এক সেকেন্ডে যদি এন সংখ্যক তরঙ্গ উৎপন্ন হয়, সেই শ্রোতা যদি ঠিক কথার কথা ভি দূরত্বে দাঁড়িয়ে থাকতো, তাহলে এক সেকেন্ডে এন সংখ্যক তরঙ্গই কিন্তু শ্রোতার কানে ঢুকতো। এবং ওই এন সংখ্যক তরঙ্গ এক সেকেন্ডে যদি শব্দের বেগ হয় ভি বা দ্রুতি ভি হয়, তাহলে ভি দূরত্বের মধ্যেই তরঙ্গগুলি অবস্থান করত। লক্ষ্য করো, এখান থেকে তরঙ্গ, এই উৎস, উৎস থেকে তরঙ্গ উৎপন্ন হচ্ছে, তো উৎপন্ন হয়ে সে, কারণ শ্রোতা এখানে দাঁড়িয়ে আছে,
উৎস এখানে দাঁড়িয়ে আছে, যদি এমন হতো তাহলে তরঙ্গগুলো স্মুথলি 1 সেকেন্ডে যতটুকু যাওয়ার কথা ততটুকুই যেত। এখন তুমি ভি নট বেগে উৎসের দিকে যখন গতিশীল হলে, তার মানে 1 সেকেন্ডে শব্দ এইখানে যাওয়ার কথা ছিল, তার আগেই তুমি বাড়তি কিছু তরঙ্গকে কানে ঢুকিয়ে ফেললে। মনে হলো যেন তুমি এটাকে চাপ দিয়ে অনেকটা ইন অ্যাডভান্স তুমি শুনে ফেললে। তাহলে 1 সেকেন্ডে যে এন সংখ্যক তরঙ্গ তোমার কানে পৌঁছাতো, সেটার তরঙ্গ দৈর্ঘ্য হতো ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই এন। কিন্তু যেহেতু শ্রোতা ভি দ্রুতিতে উৎসের দিকে এগিয়ে আসছে, কাজেই শ্রোতার সাপেক্ষে শব্দের দ্রুতি এখন হয়ে গেল বেশি, অর্থাৎ ভি+ভি নট হয়ে গেল। সুতরাং শ্রুত শব্দের আপাত কম্পাঙ্ক মনে হবে শ্রোতার সাপেক্ষে শব্দের দ্রুতি ডিভাইডেড বাই তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ভি+ভি নট ডিভাইডেড বাই ল্যামডা। অর্থাৎ সে আসলে 1 সেকেন্ডের আগেই তার 1 সেকেন্ডে নর্মালি সে যতগুলো তরঙ্গ তার কানে ঢোকার কথা, তার চেয়ে সে একটু বেশি শুনে ফেলে, কেননা সে নিজে থেকে উৎসের দিকে এগিয়ে আসছে, তাহলে সে ইন অ্যাডভান্স কিছু শুনে ফেলছে। তা যদি হয় তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে আমি যে তরঙ্গ বা শ্রোতা যে কম্পাঙ্কের শব্দ শুনছে, তার কম্পাঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে, যদি আমরা ধরে নিই যে তার এটা হচ্ছে ভি+ভি নট বাই ল্যামডা। এখন ল্যামডা মানে হচ্ছে ভি বাই এন, অর্থাৎ যেহেতু ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই এন, অর্থাৎ এন প্রাইম ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ভি+ভি নট বাই ভি ইন্টু এন। সো ভি+ভি নট ইজ গ্রেটার দেন ভি, ডেফিনেটলি এন প্রাইম ইজ গ্রেটার দেন এন। অর্থাৎ উৎস যদি স্থির থাকে, শ্রোতা যদি উৎসের দিকে এগিয়ে আসে, তাহলে অবশ্যই শ্রুত শব্দের আপাত কম্পাঙ্ক প্রকৃত কম্পাঙ্কের চেয়ে বেশি মনে হয়। আর যদি বিপরীত দিকে যায়, তাহলে শব্দের দ্রুতি শ্রোতার সাপেক্ষে হয়ে যাবে ভি+ভি নট। সেক্ষেত্রে কম্পাঙ্ক হবে প্লাসের জায়গাতে মাইনাস, অর্থাৎ ভি−ভি নট ডিভাইডেড বাই ভি ইন্টু এন। তাহলে ভি−ভি নট ইজ লেস দেন ভি, ডেফিনেটলি এন প্রাইম ইজ লেস দেন এন। এই হচ্ছে মূলত কনসেপ্টটা। এখন ধরো যদি আহ, মাধ্যমের তো একটা বেগ থাকতে পারে, তাই না? ধরো বাতাসের আহ, একটা বেগ যদি থাকে, বাতাসটা যদি শ্রোতার দিকে প্রবাহিত হয়, তাহলে শব্দের বেগ দাঁড়াচ্ছে গিয়ে বাতাস এর বেগ এবং শব্দের বেগের যোগফল, অর্থাৎ ভি+ ও ডাব্লিউ। ডাব্লিউ ধরেছে আমরা বাতাসের বেগ। আর যদি বাতাস শ্রোতার বিপরীত দিকে হয়, তাহলে হবে ভি−ডাব্লিউ। তো এটা হচ্ছে শ্রোতার সাপেক্ষে শব্দের বেগ যদি শ্রোতা স্থির দাঁড়িয়ে থাকে। কিন্তু শ্রোতা যদি শব্দের দিকে উৎসের দিকে আগায়, তাহলে টোটাল বেগ গিয়ে দাঁড়াচ্ছে ভি+ডাব্লিউ+ভি নট। আর যদি শ্রোতা শব্দ, খেয়াল করো কয়টা, 4টা অপশন আছে। এক, বাতাস শ্রোতার দিকে যাচ্ছে, অর্থাৎ শব্দ যেদিকে যাচ্ছে বাতাস সেদিকেই প্রবাহিত হচ্ছে, মানে শ্রোতা যেদিকে আছে বাতাস সেদিকেই প্রবাহিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে শব্দের বেগ দাঁড়াচ্ছে গিয়ে ভি+ডাব্লিউ, কারণ মাধ্যমের বেগের প্রভাব রয়েছে শব্দের বেগের উপর। আবার যদি বাতাস উল্টা দিকে প্রবাহিত হয়, তাহলে শব্দের বেগ দাঁড়াচ্ছে ভি−ডাব্লিউ। অন্যদিকে শ্রোতা যদি উৎসের দিকে এগিয়ে আসে, তাহলে তার ক্ষেত্রে বেগ দাঁড়াচ্ছে শব্দের আপেক্ষিক বা তাদের মধ্যকার আপেক্ষিক বেগ দাঁড়াচ্ছে ভি+ডাব্লিউ+ভি নট। আর যদি শ্রোতা বিপরীত দিকে যায়, ভি+ডাব্লিউ−ভি। আবার বাতাস যদি শ্রোতার বিপরীত দিকে থাকে এবং শ্রোতা যদি উৎসের দিকে এগিয়ে আসে, তাহলে গিয়ে দাঁড়াচ্ছে ভি−ডাব্লিউ+ভি নট অথবা ভি−ডাব্লিউ−ভি। তাহলে এখানে প্লাস মাইনাস হওয়ার অপশন রয়েছে ডাব্লিউ এর, প্লাস মাইনাস হওয়ার অপশন রয়েছে ভি নট এর। তাহলে আমরা যদি ইন জেনারেল বলি, আমরা বলতে পারি এন প্রাইম ইজ ইকুয়াল টু ভি+ডাব্লিউ+ভি নট ডিভাইডেড বাই ভি ইন্টু এন। এখন তুমি বুঝে নিবে, মানে সহজে মনে রাখার জন্য বললাম,
ভি প্লাস মাইনাস ডাব্লিউ প্লাস মাইনাস ভি নট। অপশন গুলো তুমি ক্লিয়ার বুঝতে পারছো। যদি বাতাস স্রোতার দিকে প্রবাহিত হয় তাহলে ভি প্লাস ডাব্লিউ, স্রোতা যদি উৎসের দিকে আগায় তাহলে ভি প্লাস ডাব্লিউ প্লাস ভি নট। বাতাস যদি স্রোতার বিপরীত দিকে প্রবাহিত হয় তাহলে ভি মাইনাস ডাব্লিউ, স্রোতা যদি উৎসের দিকে আগায় ভি মাইনাস ডাব্লিউ প্লাস ভি নট। বাতাস যদি স্রোতার দিকে যায় তাহলে ভি প্লাস ডাব্লিউ, শ্রোতা যদি উৎস থেকে দূরে সরে যায় তাহলে মাইনাস ভি নট। বাতাস যদি শ্রোতার বিপরীত দিকে যায় ভি মাইনাস ডাব্লিউ, শ্রোতা যদি উৎসের বিপরীত দিকে যায়, উৎস থেকে দূরে চলে যায়, তাহলে মাইনাস ভি নট। ক্লিয়ার? जी सर। মানে তুমি যদি এটাকে একটু সহজে মনে রাখতে চাও, আমি একটু কৌশলটা বলে দিই। এটা মনে করো সাউন্ড, সাউন্ডের বেগ হচ্ছে ভি। এখানে হচ্ছে অবজারভার, অবজারভারের বেগ হচ্ছে ভি নট। তাহলে এটাকে আমি যদি পজিটিভ পয়েন্ট অফ ভিউতে চিন্তা করি, এই ডিরেকশনকে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। আর যদি শ্রোতা এই দিকে হয় তাহলে এটা হচ্ছে পজিটিভ, ভি নট। খেয়াল করো, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ মানে হচ্ছে দুটো বেগের মধ্যবর্তী তফাৎ। তাহলে শ্রোতা যদি এদিকে আসে তাহলে তার সোর্সের সাপেক্ষে শ্রোতার সাপেক্ষে শব্দের বেগ হচ্ছে ভি প্লাস ভি নট, যখন শ্রোতা এই দিকে যাচ্ছে। আর ভি প্লাস কেন? কারণ ভি মাইনাস মাইনাস ভি নট, সেজন্য প্লাস। আর যদি উল্টা দিকে হয় তাহলে ভি মাইনাস ভি নট, কেননা ভি নট তখন প্লাস, তখন শ্রোতা যাচ্ছে এই দিকে। একইভাবে যদি এয়ার, এয়ার এর ভেলোসিটি যদি ডাব্লিউ হয়, এই দিকে হয়, তাহলে এটা পজিটিভ। এয়ার যদি এই দিকে ফ্লো করে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। কেমন? তাহলে এক্ষেত্রে রিলেটিভ না, এক্ষেত্রে হচ্ছে মাধ্যম এর মধ্য দিয়েই শব্দ প্রবাহিত হবে। তাহলে এয়ার যদি শ্রোতার দিকে যায় তখন শব্দের বেগ হচ্ছে ভি প্লাস ডাব্লিউ। আর এয়ার যদি উল্টা দিকে হয় তাহলে হচ্ছে ভি মাইনাস ডাব্লিউ। শ্রোতা যদি শব্দের উৎসের দিকে হয় তাহলে ভি প্লাস ডাব্লিউ প্লাস ভি নট। শ্রোতা যদি বিপরীত দিকে যায় ভি মাইনাস ডাব্লিউ মাইনাস ভি। তাহলে এখানে সবগুলো অপশনই হতে পারে, এটা হতে পারে, আবার হতে পারে ভি প্লাস ডাব্লিউ মাইনাস ভি নট। তখন বুঝতে হবে শ্রোতা এই দিকে যাচ্ছে। এটা হবে শ্রোতা এই দিকে আসছে, এটা হবে শ্রোতা এই দিকে যাচ্ছে। আর যদি মাইনাস ভি নট, আর যদি এরকম হয় ভি মাইনাস ডাব্লিউ প্লাস ভি নট, তখন শ্রোতা এই দিকে আসছে। এই হচ্ছে অপশন গুলো। তাহলে আমি একবারে লিখতে পারি ভি প্লাস মাইনাস ডাব্লিউ প্লাস মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভি ইন্টু এন, প্রকৃত কম্পাঙ্ক, ইজ ইকুয়াল টু আপাত কম্পাঙ্ক। মনে থাকবে? जी सर। কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নেওয়াটা খুব জরুরি। এখন এটা হচ্ছে উৎস স্থির, শ্রোতা গতিশীল, উৎসের দিকে অথবা বিপরীত। এই অপশনটা নিয়ে আমরা কথা বলি। এখন আমরা চলে যাব, আর একটা অপশন রয়েছে, সেটা হলো শ্রোতা স্থির, উৎস গতিশীল। তখন কি হবে দেখো, শ্রোতা স্থির উৎস গতিশীল যদি হয় তাহলে ঘটনাটা একটু অন্যরকম। শ্রোতা এখানে দাঁড়িয়েই আছে, কেমন? উৎসটা এখান থেকে যদি না সরতো তাহলে এই ভি এরিয়ার মধ্যে এন সংখ্যক তরঙ্গ সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, শ্রোতা তো সরে নাই, তাহলে এটা কি হলো? উৎস আবার
একটা নির্দিষ্ট বেগে স্রোতার দিকে এগিয়ে এসছে। এখন উৎস থেকে তো 1 সেকেন্ডে নির্দিষ্ট সংখ্যক তরঙ্গই উৎপন্ন হবে, আর সেই তরঙ্গগুলোই শ্রোতার কানে ঢুকবে। এখন উৎস নিজেও গতিশীল হওয়ার কারণে 1 সেকেন্ডে যে কয়টা তরঙ্গ উৎপন্ন হয়েছিল, খেয়াল করো, 1 2 3 4 5 6 7টা দেখতে পাচ্ছি। এখানেও দেখো 1 2 3 4 5 6, এই যে 7। কিন্তু তফাৎটা কি হলো? সে যতটুকু জায়গা দখল করে আমার কানে এসে পৌঁছাতো, এখন মনে হচ্ছে উৎস সামনের দিকে এগিয়ে এসে চাপ দিয়ে এটাকে কম্প্যাক্ট করে ফেলেছে, মানে সংক্ষিপ্ত করে ফেলেছে। অর্থাৎ ওই যে স্প্রিং এর মতো মনে হচ্ছে যেন এটাকে ছোট করে ফেলেছে, তরঙ্গ দৈর্ঘ্যটা যেন ছোট হয়ে গেছে। কারণ এই ভি দূরত্বের মধ্যে 1 সেকেন্ডে যত এন সংখ্যক তরঙ্গ অবস্থান করত, সেই তরঙ্গগুলি এখন V - VS দূরত্বের মধ্যে অবস্থান করছে। তাহলে ইনিশিয়ালি যদি তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়, তাহলে সেটা হবে ল্যামডা ইজ ইকুয়াল টু V/N। ল্যামডা ইজ ইকুয়াল টু V/N। কিন্তু 1 সেকেন্ডে উৎসটি এস থেকে এস প্রাইম অবস্থানে চলে আসার কারণে এই এন সংখ্যক তরঙ্গ এখন V - VS দৈর্ঘ্যের মধ্যে ঠাসাঠাসি করে অবস্থান করবে। তাহলে এক্ষেত্রে আপাতভাবে মনে হবে যেন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে গেছে। অর্থাৎ এখন পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য মনে হবে ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু V - VS ডিভাইডেড বাই এন, যেটা আগে ছিল V/N। তাহলে এই রেসপেক্টে যদি পরিবর্তিত কম্পাঙ্ক মনে হয় এন প্রাইম, তাহলে এন প্রাইম ইজ ইকুয়াল টু V/ল্যামডা প্রাইম। এখন ল্যামডা প্রাইম এর মানটা বসিয়ে দিই V - VS/N, সুতরাং এন প্রাইম ইকুয়াল টু V/V - VS ইন্টু এন। খেয়াল রাখতে হবে ভি ইজ গ্রেটার দেন V - VS, সুতরাং এন প্রাইম ইজ গ্রেটার দেন এন। অর্থাৎ যদি উৎস স্থির শ্রোতার দিকে অগ্রসর হয়, তাহলে শ্রুত শব্দের কম্পাঙ্ক বা তীব্রতা তার প্রকৃত কম্পাঙ্কের চেয়ে বেশি নয়। একইভাবে যদি উৎসটা উল্টা দিকে যায়, তখন এটা হবে V+VS, তখন এটা হয়ে যাবে ভি। ভি কে ভি এর চেয়ে বড় কিছুতে ভাগ করলে এটা হয়ে যাবে ভি এর থেকে ছোট, সেক্ষেত্রে এন প্রাইম উইল বি গ্রেটার দেন এন। একইভাবে বাতাসের বেগ তুমি যদি এক্ষেত্রে বিবেচনা করো, তাহলে শব্দের সাথে বাতাসের বেগ শ্রোতার দিকে হলে যোগ হবে, উল্টা দিকে হলে বিয়োগ হবে, এই ফর্মুলা। তাহলে এক্ষেত্রে গিয়ে দাঁড়াচ্ছে ইদার এন প্রাইম ইকুয়াল টু V+W/V+W-VS, অথবা V - W/V - W+VS। এইভাবে তোমাকে জিনিসটা চিন্তা করতে হবে, ভেরি কেয়ারফুল। কারণ এখানে কিন্তু ডাব্লিউটা দু জায়গাতে ইনক্লুড হবে। একটা হচ্ছে উৎস যখন এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু উৎসের বেগের সাথে বাতাসের বেগ যোগ হচ্ছে। আবার মানে সরি, শব্দের বেগের সাথে বাতাসের বেগ যোগ হচ্ছে। আবার কেননা ওখানে বিষয়টা হচ্ছে রিলেটিভ টু দ্য অবজারভার। আবার শব্দের প্রকৃত বেগও পরিবর্তন হচ্ছে, কেননা বাতাস যদি শ্রোতার দিকে গতিশীল হয়, তাহলে শব্দের বেগের সাথে বাতাসের বেগ যুক্ত হচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের ফাইনাল, যদি আমরা এই দুটো সমীকরণকে একসাথে বিবেচনা করে উভয়েই গতিশীল বলি, তাহলে কনসেপ্ট দাঁড়াবে এরকম: উভয় ইফেক্ট যখন কাজ করবে, ফাইনাল সমীকরণ গিয়ে দাঁড়াবে এরকম: V+W-V0, V+W-VS। আর যদি তুমি উল্টা বিবেচনা করো, তাহলে তার উল্টাটা হবে। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে গিয়ে V+, এরা জেনারেল ইকুয়েশনটা দেয়নি, তাহলে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, দেখো, এক, V+-W+-V0 ডিভাইডেড বাই V+-W+-VS ইন্টু এন। এখন তোমার জন্য কোন পরিস্থিতিটা কতটুকু বা কোন ঘটনা ঘটেছে, সেই অনুযায়ী তুমি তোমার হিসাবটা করবা। ক্লিয়ার? जी सर। ইন্টারেস্টিং না টপিকটা? আগে কখনো है এভাবে सर। ভেবেছো যে এরকম কাণ্ড ঘটতে পারে? তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি আলোচ্য বিষয়বস্তু। আর অঙ্কগুলো একটু দেখবা, যদি অঙ্কে কোনো সমস্যা হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেও ইয়ে করতে পারো, হোয়াটসঅ্যাপেও তোমরা আমাকে নক করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আর মানে নতুন কোনো কিছু নেই, জাস্ট সিচুয়েশন গুলো একটু এক্সপ্লেইন করবো, এই ছিল তোমাদের
এই চ্যাপ্টারের আলোচনার বিষয় আমি নেক্সট ক্লাসে একটু করে চেষ্টা করব যাতে ইয়ে করতে পারি। তো রাখছি তাহলে, কেমন? ভালো থেকো সবাই। জি স্যার, শুভরাত্রি। জি শুভরাত্রি। স্যার, শুভরাত্রি।